লম্ব একক ভেক্টর আর সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, জি স্যার। এখন ঘটনা হচ্ছে লম্ব একক ভেক্টর যেটা, সেটা তুমি এই প্রশ্নটা কোথায় পাইছো? মানে মনে করো পাইছি মানে আচ্ছা আমি বলতেছি, ধরো আমি একটা ভেক্টর আঁকলাম, এরকম দুইটা ভেক্টর। এখন এরকম দুইটা ভেক্টর তো আমাদের এই বোর্ডের সমতলে আছে, তাই না? মনে করো পি এবং কিউ দুইটা ভেক্টর, এরা বোর্ডের সমতলে আছে। এখন এই বোর্ডের সমতলে থাকা অবস্থায় আমি যদি এই বোর্ডের উপর পেন্সিলটাকে ভার্টিক্যালি ধরি, মানে লম্বভাবে এই বোর্ড বরাবর, মনে করো এই বোর্ডের উপর যদি আমরা একটা পেরেক চিন্তা করি, একটা পিন বোর্ডের উপর এই বিন্দুতে একটা পেরেক যদি চিন্তা করি, তাহলে যে ডিরেকশনটা হবে, এই ডিরেকশনে যে একক ভেক্টর সেটাকে বলা হয় লম্ব একক ভেক্টর। এখন এই লম্ব একক ভেক্টর আমরা আসলে বের করতে পারবো, আমাদের পরবর্তী টপিকে আসবে এটা। মানে লম্ব একক ভেক্টর বলতে বোঝায় যে কোনো ভেক্টরের সাথে লম্ব দিকে একক ভেক্টর, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। যেমন আমরা ত্রিমাত্রিক যে ভেক্টর গুলোর কথা চিন্তা করছি, আই জে কে, এরা প্রত্যেকে পরস্পরের সাথে লম্ব একক ভেক্টর। আই জে কে প্রত্যেকে পরস্পরের সাথে লম্ব একক ভেক্টর। যেমন আমরা যদি এরকম ত্রিমাত্রিক ইয়েগুলো আঁকি, মনে করো এভাবে আমরা ত্রিমাত্রিক তিনটা অক্ষ যদি আঁকি, মনে করো এটা হচ্ছে আমার ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, তারপরে এর সাথে এরকম আরেকটা অক্ষ চিন্তা করলাম, এটা হচ্ছে ও জেড অক্ষ। তাহলে এই তিন অক্ষের মধ্যে যদি আমরা এখানে একক ভেক্টর গুলা নেই, এই তিন অক্ষের সাথে যদি আমরা এভাবে একক ভেক্টর গুলা নেই, এগুলা প্রত্যেকে হচ্ছে লম্ব একক ভেক্টর, এরা প্রত্যেকে প্রত্যেকের সাথে লম্ব। বুঝতে পারছো? হ্যালো, সালাম স্যার আলাইকুম। হ্যাঁ ইথেন, তুমি কি আমার কথা শুনতে পাও? আচ্ছা, পেজ সাদা। এখন তুমি, আমি তো এখন লেকচার দেওয়া শুরু করছি, তুমি এখন তুমি আমার বোর্ডে লেখা দেখতে পাচ্ছ কিনা? এখন কি দেখতে পাচ্ছ? আচ্ছা শোনো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ঘটনা হচ্ছে তুমি তোমার যে সেটিং এ, সেখানে মনে হয় তুমি অডিও সেটআপটা করো নাই আর কি। আমি তোমার অডিও দেখতেছি না। মানে তুমি তুমি তোমার ভিডিওতে আসা জরুরি না, তোমার অডিও শুনতে পেলেই হবে। তুমি দেখো যে তোমার অডিও সেটআপে কোনো গন্ডগোল আছে। বুঝতে পারছো? এই জন্য তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। জুমে অডিও সেটআপটা একটু দেখো। স্পিকার লাউডে দেওয়া না, তুমি স্পিকারকে রাখবা, তুমি ইয়ারফোন দিয়ে কথা বলবা। লাউড স্পিকার যদি তুমি দাও তাহলে কথা বললে রিফ্লেকশন হবে, তুমি ইয়ারফোন দিয়ে রাখবা, ঠিক আছে? আর তুমি ওই জুমের অডিও সেটআপটা একটু দেখো, তুমি একটু নাড়াচাড়া করো, বুঝে ফেলবা, এগুলো খুব কমপ্লিকেটেড কিছু না। হ্যাঁ, আমিও তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমিও আমার কথা শুনতে পাচ্ছ না, কারণ অডিও কানেক্ট হয় নাই আর কি। ওকে, ওকে। হ্যাঁ বর্ষা, বুঝতে পারছো ব্যাপারটা? স্যার সমান্তরাল একক ফ্যাক্টরটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, এটা তো লম্ব একক ভেক্টর তো বললাম, যে এই জি যে স্যার, এটা একক বুঝছি। ভেক্টর গুলো পরস্পর লম্ব, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। কিন্তু লম্ব একক ভেক্টর বলতে আমরা যেটা বুঝি, তোমার প্রবলেম দেওয়া থাকবে যে বললো যে দুইটা ভেক্টর এর সমতলে সাথে লম্ব দিকে একক ভেক্টর। কারণ লম্ব একটা রেখার সাথে যেরকম হয়, লম্ব একটা সমতলের সাথেও হয়। কোনো নির্দিষ্ট ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর আমরা সেভাবে, এটা আমরা ভেক্টরের ক্রস গুণফল যখন পড়বো তখন এটা আমরা আরো ভালো করে জানবো। লম্ব একক ভেক্টরটা আমরা আবার পড়বো, এটা নেক্সট টপিকে আমাদের আসবে। আর সমান্তরাল একক ভেক্টর যেটা বলতে বোঝায় যে কোনো ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, এটা তো মানে সমান্তরাল মানে একই দিকে একক ভেক্টর। সমান্তরাল মানে কি, দিকটা সেম হবে। যেমন মনে করো আমরা যদি এভাবে একটা ভেক্টর চিন্তা করি, ধরো এটা হচ্ছে এ ভেক্টর। এখন এ ভেক্টরের কোনো একটা এক্সপ্রেশন আছে, মনে করো 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 9k ক্যাপ। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর।
তাহলে এখন এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বলতে আমরা একটা ভেক্টরকে বুঝবো যে ভেক্টরটা এদিকেও হতে পারে, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। ঠিক আছে, মানে এটা হলো সমান্তরাল একক ভেক্টর, কোন ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, তাহলে এমনিতে আমরা জানি একক ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে একক ভেক্টর। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এখন দেখো, এই মানটা হচ্ছে একটা স্কেলার আর এটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ভাগ করলাম, তাহলে আলটিমেটলি এটা একটা ভেক্টর। কিন্তু যেহেতু তার মান দিয়ে ভাগ করছি, তাতে করে মান এবং মান ভাগ হয়ে এটা হয়ে যাবে একটা একক ভেক্টর, এটাকে আমরা বলি ইটা। এখানে আমি একটা সাবস্ক্রিপ্ট এ দিয়ে বুঝালাম যে এ ভেক্টরের দিকে একক ভেক্টর, এরকম বুঝালাম, বা এটা না দিলেও হয়। আমরা বুঝালাম যে এ ভেক্টরের দিকে একক ভেক্টর, বা ইটা না দিয়ে আমরা এটাকে এইভাবে করেও লিখতে পারি, যে অক্ষর দিয়ে আমি ভেক্টরকে প্রকাশ করব সে অক্ষরের স্মল লেটার দিয়ে উপরে একটা ক্যাপ দিয়ে আমি বোঝালাম এটা হলো এ ভেক্টরের দিকে একক ভেক্টর। বুঝতে পারছো? এখন একটা জি স্যার। ভেক্টরের সমান্তরাল ভেক্টর কিন্তু তার বিপরীত দিকেও হতে পারে। একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর তার দিকেও হতে পারে, তার বিপরীত দিকেও হতে পারে। তাই যদি বলা হয় সমান্তরাল একক ভেক্টর, তাহলে আমাদের জাস্ট এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, সমান্তরাল একক ভেক্টর, সরি আমরা এরকম লিখবো, এটা হলো এ ভেক্টরের দিকে একক ভেক্টর ইকুয়ালস টু হলো এটা। তাহলে এখন আমরা লিখবো সুতরাং সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর ইকুয়ালস টু হলো প্লাস মাইনাস এ, কারণ সরি প্লাস মাইনাস এ ক্যাপ, এ ক্যাপ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, প্লাস মাইনাস ওই পুরো এটা লিখতে হবে 3i প্লাস 5j মাইনাস 9k। ঠিক আছে, আর এটার মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে মান দিয়ে ভাগ করলে 9 প্লাস 25 প্লাস 81, এরপর এটা ভাগ করলে যা হয় এটাকে আমরা এরকম আলাদা আলাদা করে লিখতে পারবো। মনে করো এখানে যে টোটাল রেজাল্ট হবে 8 6 5 5, তারপর হচ্ছে এইটার একে 9 9 আর 2 হচ্ছে 11, তার মানে 115 রুট ওভার 115, রুট ওভার 115, তার মানে প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 115 আই ক্যাপ প্লাস 5 বাই রুট ওভার 115 জে ক্যাপ প্লাস সরি প্লাস না মাইনাস মাইনাস 9 বাই রুট ওভার 115 কে ক্যাপ। এটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তাহলে দিকে একক ভেক্টর, কোন ভেক্টরের দিকে একক ভেক্টরের জন্য প্লাস মাইনাসটা লাগবে না, আর সমান্তরাল একক ভেক্টর হলে প্লাস মাইনাসটা লাগবে। বুঝতে পারছো কথাটা? লব্ধির সমান্তরাল একক ভেক্টর হলে কি তার প্লাস মাইনাস হবে? হ্যাঁ, সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে যেমন তোমাকে, হ্যাঁ যেমন তোমাকে বলা হলো যে পি ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তারপর বললো কিউ ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন বলা হলো পি কিউ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, এটাই তো প্রশ্ন মুসা? হ্যাঁ, তাহলে আমরা কি করব, পি কিউ এর লব্ধি বের করব। তাহলে আমরা সরাসরি পি প্লাস কিউ ইকুয়ালস টু, যে এটাকে ইকুয়ালস টু যদি আর মনে করি, তাহলে আর ইকুয়ালস টু এই দুটার যোগফল, তার মানে i ইন্টু 3 প্লাস 1, তার মানে 4i, তারপরে 2 মাইনাস 3 মাইনাস জে, তারপরে মাইনাস 1 আর 4, তার মানে প্লাস 3k। ঠিক আছে, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা এখন লিখবো সুতরাং লব্ধির সমান্তরাল একক ভেক্টর,
লব্ধির সমান্তরাল একক ভেক্টর ইকুয়ালস টু, আমরা এটাকে এখন এরকম ভাবে আর ক্যাপ সমান্তরাল একক ভেক্টর ইকুয়ালস টু আর ক্যাপও দরকার নেই, প্লাস মাইনাস কি করব, এই ভেক্টরটাকে 4i মাইনাস জে প্লাস 3k কে আমরা ভাগ করব 16 প্লাস 1 প্লাস 9 রুট ওভার 16 প্লাস 1 প্লাস 9 দিয়ে। তাহলে এটা হয়ে গেল প্লাস মাইনাস কত 16, যেটা বলতেছিলাম যে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, আমি আবারও এটা আরেকটা নতুন ভেক্টর দিয়ে লিখি, পি ভেক্টর ইকুয়ালস টু ধরো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর কিউ ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন বলা হলো যে PQ এর সমান্তরাল PQ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয়। তাহলে এখানে প্রথম আমরা যেটা বের করব সেটা হচ্ছে লব্ধি আর ইকুয়ালস টু, আমরা বের করব এই দুটাকে যোগ করব, আই গুলা যোগ হবে, তার মানে 5i ক্যাপ, তারপর এই 5 মাইনাস 5 4, তার মানে মাইনাস জে ক্যাপ, তারপর হচ্ছে 4 মাইনাস কে, তার মানে হচ্ছে প্লাস 3 কে ক্যাপ, এভাবে করে। তাহলে সমান্তরাল একক ভেক্টর হবে হলো একক ভেক্টর সমান, আমাদের প্লাস মাইনাস দিতে হবে কারণ সমান্তরাল হলে দিক দুই দিকেই হতে পারে, 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ডিভাইডেড বাই এটার মান দিয়ে ভাগ করতে হবে, 5 হলো 25 প্লাস 1 প্লাস 9, এরপরে এটা হিসাব করলে যা হয় তাই। এই হচ্ছে আমাদের সমান্তরাল একক ভেক্টর। তারপরে আর কি প্রবলেম বলো? আজকে এটা প্রবলেম ক্লাস, তোমাদের এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তার ভিতরে প্রবলেম ক্লাস, কাজেই আরো কোনো কিছু তোমাদের যদি স্যার না বোঝা অভিক্ষেপ থাকে। জিনিসটা ক্লিয়ার আছে, কিন্তু লম্ব অভিক্ষেপে আমার একটু প্রবলেম আছে। অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ তো তোমরা এই যে মানে আমি তোমাদেরকে বলছি যতটুকু তোমাদেরকে পড়ানো হয়েছে ততটুকুর ভিতরে তোমরা প্রবলেম দেখবা। এখন তোমরা যেটা করতেছো সেটা হলো বইয়ের শেষ প্রান্ত থেকে বা অন্য কোনো জায়গা থেকে প্রবলেম গুলা বলতেছো, বুঝছো? এখন অভিক্ষেপ ভেক্টর বের করা যেটা, এমনিতে যদি আমি বলি যে দেখো আমরা ডট প্রোডাক্ট দিয়ে আসলে অভিক্ষেপ বের করি, মানে ভেক্টরের স্কেলার গুণফলের মাধ্যমে অভিক্ষেপ বের করি, কিন্তু মানে অভিক্ষেপ সম্পর্কে যদি তোমাদেরকে আমি এখন বলি, ধরো তুমি কি এটা লক্ষ্য করছো যে অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ এই বিষয়টা নিয়ে আমি যা বলছি আর তুমি যে প্রবলেমটা পাইছো সেটা সম্ভবত ডিফারেন্ট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি বলতেছি। মনে করো এটা পি ভেক্টর, হ্যাঁ, এখন আমরা এই যে একটা রেখা কল্পনা করলাম, এই যে রেখাটা কল্পনা করলাম, এই রেখাটার সাথে পি এর একটা কোণ হবে আলফা। এখন এই রেখাটা যে কোনো দিকেই হতে পারে, বাট আমরা এই পি ভেক্টরের লাইনকে এই রেখাটা ও বিন্দুতে ছেদ করলো। এখন অভিক্ষেপ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমরা যদি এই প্রান্ত থেকে এখানে লম্ব আঁকি, তোমরা তো লম্ব অভিক্ষেপ সম্পর্কে 9 10-এই জেনে আসছো, তাহলে এইটা হলো ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোনো একটা পার্টিকুলার দিকে যদি আমরা বের করতে চাই, তাহলে ওই দিকের সাথে পি ভেক্টরের কোণ যদি আলফা হয়, তাহলে আমরা বলবো ও এক্স এর, মানে আমরা বলবো এটাকে যদি ও এক্স রেখা বলি, তাহলে আমরা বলবো ও এক্স এর উপর অভিক্ষেপ 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 বা লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ সমান হচ্ছে পি কজ আলফা, এটা হচ্ছে অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, ঠিক আছে?
এখন এই পি কজ আলফাটাকে বের করার জন্য আরো নিয়ম আছে, যেটা আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট তাই যখন করব। এটা আমি পারি। এখন স্যার অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ দুটো কি সেম? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো কি, আসলে দুইটা সেম না, কিন্তু এই আলোচনায় বা আমরা এখানে যে আলোচনাগুলো করি সেখানে অভিক্ষেপ বলতে আমরা বাই ডিফল্ট লম্ব অভিক্ষেপই বুঝি, কিন্তু অভিক্ষেপ যে কোনো ডিরেকশনে আচ্ছা হতে পারে। অভিক্ষেপ মানে হলো ছায়া, বুঝছো? জি স্যার। যেমন ধরো স্যার। আমি যদি এইরকম ভাবে রে ফেলি, এরকম ভাবে আলোক রশ্মি ফেলি, ঠিক আছে, তাহলে ছায়াটা এরকম হবে, তাই না? তাহলে এটাকেও কিন্তু তখন আমরা একটা অভিক্ষেপ বলতে পারবো। তাহলে এটা হলো তির্যক অভিক্ষেপ। এখন যদি তোমার মেনশন করা না থাকে তির্যক, সেক্ষেত্রে অভিক্ষেপ বললে তুমি সবসময় লম্ব অভিক্ষেপকেই বুঝবা, ঠিক আছে? আর যদি মেনশন করা থাকে তাহলে যেরকম অভিক্ষেপ সেরকম অভিক্ষেপ, তোমাকে বলে দিল যে এরকম ভাবে এত ডিগ্রি কোণে অভিক্ষেপ নির্ণয় করো, তো তখন তত ডিগ্রি কোণে অভিক্ষেপ আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? সেটা আমাদের আরো পরবর্তী স্টেজের প্রবলেম। তারপর নেক্সট প্রবলেম বলো। ইথেন, কি তুমি এই ভেক্টরের ক্লাসগুলো দেখছিলা ইউটিউবে, আগের ক্লাসগুলো? জি স্যার, ফার্স্ট ক্লাসটা দেখছিলাম, কিন্তু স্যার শেষের দিকে গিয়ে স্ক্রিনটা অনেক ঝাপসা কিছু, তাই শেষের দিকটা বুঝতে পারছি না ক্লিয়ারলি। ও, স্ক্রিন ঝাপসা হয়ে গেছিল। আমার আমার ফার্স্ট লেকচারে কি অডিও কোয়ালিটি, ভিডিও, ও তুমি কিসে দেখছো, মোবাইলে দেখছো নাকি? জি স্যার, ইউটিউবে মোবাইলে দেখছি। আচ্ছা আচ্ছা, মোবাইলে রেজলিউশন তো একেবারে খারাপ না। আচ্ছা মানে ফার্স্টের দিক দিয়ে ঠিকই ছিল, মানে লাস্ট পয়েন্টে গিয়ে একটু ঝাপসা গেছিল, মানে ইকুয়েশনটা ভালো আচ্ছা, করে এটা সলভ করতে পারছি না আর কি। আচ্ছা, না আমার মনে হয় তোমার ওই ইয়ে ওই নেট স্পিডের কারণে তুমি ভালো রেজলিউশনে দেখতে পারো নাই। আমার তো যেগুলা রেজলিউশন আছে 360 480 রেজলিউশনে ভিডিও, এগুলা দেখতে একেবারে না পারার কথা না, মানে খুব ভালো কোয়ালিটি না হলেও অ্যাটলিস্ট রিডেবল হওয়ার কথা। অনেক সময় যেটা হয় যে নেট স্পিড খারাপ হলে ওই অটোমেটিক্যালি ভিডিও কোয়ালিটি রেজলিউশন নষ্ট হয়ে যায়, তখন ভিডিও বোঝা যায় না। তুমি এটা আবার দেখার চেষ্টা করো আর কি। আচ্ছা ওকে মুসা, স্যার। তোমার প্রবলেম বলো। মুসা কি আছো? হ্যালো স্যার। হ্যাঁ, তুমি তোমার প্রবলেম বলো। স্যার এই যে স্যার 82 নম্বর পৃষ্ঠার গাণিতিক উদাহরণ 2. 82 নাম্বার পৃষ্ঠা স্রোত বললে না তো আমাকে থাকলে হবে না। একজন সাঁতারু 4 হ্যাঁ কিলোমিটার। হ্যাঁ 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 বলো। হ্যাঁ, আমরা প্রবলেমটা লিখি। সাঁতারু, স্রোত না থাকলে হ্যাঁ একজন সাঁতারু 4 হ্যাঁ সাঁতারু কিলোমিটার পার আওয়ার 4 কিলোমিটার পার কিলোমিটার আওয়ার বেগে পার আওয়ার বেগ স্রোত ছাড়া, সাঁতার কাটতে স্রোত পারেন। ছাড়া, এটা হচ্ছে স্রোত ছাড়া সাঁতারুর বেগ। আচ্ছা, এটা হলো সাঁতারুর বেগ। হ্যাঁ, তারপর, হ্যাঁ তারপরে বলো। 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে নদীর সাঁতার বেগ, কাটতে হবে? নদীর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, হ্যাঁ এটা ভেক্টরের সামান্তরিক সূত্র রিলেটেড একটা অঙ্ক। ভেক্টরের সামান্তরিক সূত্র রিলেটেড একটা অঙ্ক বলছে, একজন সাঁতারু, তাকে নদীর এ পার থেকে, মনে করো এ বিন্দু থেকে একজন সাঁতারুকে নদীর অপর পারে যেতে হবে। এ বিন্দু থেকে একজন সাঁতারুকে নদীর অপর পারে যেতে হবে। এখন সাঁতারুর সাঁতার কাটার যে বেগ, হ্যাঁ, সেই বেগটা হলো 4 কিলোমিটার পার আওয়ার, আর নদীর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে যদি এভাবে ধরি, এই ডিরেকশনে, মনে করো এটা হচ্ছে নদীর স্রোতের বেগ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে স্রোতের বেগ, আর সাঁতারুকে সোজাসুজি নদী পার হতে হবে, অর্থাৎ সাঁতারুকে যেতে হবে এই পথে, এই পথে সোজা যেতে হবে, তাই তো? তাই বলছে না, নদীর অপর পারে সোজা পৌঁছতে হলে সাঁতারুকে কত বেগে, মানে কত কোণে, কি চাইছে বলো, প্রশ্নটা কি বলছে?
Yes, sir. কতক্ষণে কত কোণে যেতে হবে। কোন আচ্ছা দিকে মানুষের হ্যাঁ, কতক্ষণে কোন দিকে যেতে হবে, ঠিক আছে। স্রোতের বেগ তো এইদিকে, ইউ সমান 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখন ধরা যাক তাকে এ বি পথে সোজাসুজি নদী পার হতে হবে, এ বি পথে সোজাসুজি নদী পার হতে হবে। এখন তার মানে হলো সাঁতারুর বেগ আর নদীর স্রোতের বেগ, এই দুই বেগের লব্ধি বেগের ডিরেকশনটা হবে এইদিকে। এটা ক্লিয়ার? এটা হলো লব্ধি বেগ। Yes, sir. লব্ধি আমরা ধরে নিলাম ভি, ঠিক আছে, ক্যাপিটাল ভি। আচ্ছা, এটা হলো স্রোতের বেগ। তাহলে বলো তো সাঁতারুর বেগটা কোন দিকে হবে? সাঁতারুর বেগ কি এদিকে হতে পারে? সাঁতারু যদি এদিকে সাঁতার কাটে না, তাহলে স্যার। লব্ধি তার মাঝ বরাবর হবে, তাহলে সাঁতারুকে ডেফিনেটলি এই দিকে কোনো একটা দিকে সাঁতার কাটতে হবে। তাহলে এটা হলো সাঁতারুর বেগ, ঠিক আছে, এটা হলো সাঁতারুর বেগ। আচ্ছা, তাহলে এখন দেখো যেহেতু লব্ধি এদিকে, তাহলে সাঁতারুর বেগ আর লব্ধি বেগ মিলে ডেফিনেটলি এরকম ভাবে একটা সামন্তরিক তৈরি হতে হবে। মানে এটা হলো লব্ধি, তাহলে অবশ্যই এরকম ভাবে একটা সামান্তরিক তৈরি হতে হবে, তাই তো? তাহলে এইটা হলো আমরা লিখতেছি যে সরি, এটা ইউ, ইউ সমান 2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে নদীর বেগ, স্রোতের বেগ। আর সাঁতারুর বেগ ধরে নিলাম এটা ভি সমান 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এইদিকে ভি। আচ্ছা, তাহলে এখন দেখো এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা, এই পুরাটা যদি আমি একটা সামান্তরিক আঁকি, তাহলে এটা যদি ইউ হয়, এটা যদি 2 হয়, তাহলে এটাও তো 2, ঠিক আছে। এটা যদি 2 হয়, এটাও 2। এখন আমরা ধরি এই কোণটা হলো আলফা আর এই কোণটা হলো থেটা, এই যে এই ছোট্ট কোণটা হলো থেটা। তাহলে আমরা এই ছবিটা এঁকে যদি আমরা বলি, ধরি সাঁতারুকে আলফা কোণে, হ্যাঁ, সাঁতার কাটতে হবে আলফা কোণে, সাঁতারুকে স্রোতের বেগের দিকের সাথে, স্রোতের দিকের সাথে এই ছবি আঁকার পর আলফা কোণে সাঁতার কাটতে হবে। তাহলে এখন দেখো আলফা ইকুয়ালস টু কি 90 ডিগ্রি প্লাস থেটা। কিন্তু আবার দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, তাহলে থেটা ইকুয়ালস টু, তাহলে দেখো এই কোণটা যদি থেটা হয়, এটা 2 হলে, কারণ এটা একটা সামান্তরিক, তাহলে এটা 2 হলে এটা কত? এটা হলো 4। তাহলে থেটা ইকুয়ালস টু, এটা হলো লম্ব, এই থেটা কোণের জন্য এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। থেটা ইকুয়ালস টু আমরা সরাসরি লিখতে পারবো সাইন ইনভার্স 2/4 ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এখন পেয়ে গেলাম, সুতরাং আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 120 ডিগ্রি। বুঝতে পারছো? এটা একটা মজার প্রশ্ন, মানে এটা উল্লেখ্য বিষয়টা হলো যে যদি সোজাসুজি নদী পার হতে হয়, তাহলে আমাদের একবারে এটা ফর্মুলার মতো করে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু, হ্যাঁ, ধরো এই বেগটা যদি ইউ আর এই বেগটা যদি ভি হয়, দুইটা বেগের লব্ধির ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি প্লাস সাইন ইনভার্স ইউ বাই ভি। এটাকে ফর্মুলার মতো তোমরা খেয়াল রাখতে পারো, মানে স্রোতের বেগ আর এটা হলো সাঁতারুর বেগ বা নৌকার বেগ। তাহলে সোজাসুজি নদী পার হতে হলে যে কোণে তাকে সাঁতার কাটতে হবে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস সাইন ইনভার্স ইউ বাই ভি। বুঝছো? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একদম অবজেক্টিভের ক্ষেত্রে ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, মানে যদি এটা ক্যালকুলেশন জানো, এভাবে করে এই ফর্মুলা দিয়ে তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবা। হ্যাঁ মুসা, আর Yes, sir. প্রবলেম বলো। বুঝছো? এটা বুঝো নাই কে? ইথেন বুঝতে পারছো? জি স্যার। বর্ষা বুঝছো?
আচ্ছা নেক্সট প্রবলেমে জি যাই। স্যার। হ্যাঁ এখন বলো মুসা, তারপরে প্রবলেম বলো। আচ্ছা যদি তোমাদের এখনই ইমিডিয়েটলি আর কোনো প্রবলেম বলা না থাকে তাহলে আমি ভেক্টরের ডট গুণফলকে শুরু করতে পারি। হ্যাঁ বলো 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 বলো। 2.8 এর স্যার a equals to 2 i cap এটা কি, প্লাস এটা কার বই, কার বই? তুমি আমাকে এভাবে বললে তো হবে না। আমি কি সরাসরি একদম বইয়ের পাতায় পাতায় কিন্তু পড়াচ্ছি না, আমি টপিক ওয়াইজ পড়াচ্ছি। স্যারের বই স্যার, হ্যাঁ কার বই? স্যারের বই তপন তপন স্যার। সাজান তপনের বই? সাজান তপনের বই কি আমার কাছে আছে? আমি দাঁড়াও একটু দেখি তাহলে, একটু দাঁড়াও। সাজান তপনের বই, সাজান তপনের বই কিসের? এটা তো সাজান তপনেরই বই। স্যার হ্যাঁ সাজান তপনের বইয়ের কোন কোন প্রবলেম? 2 2.8 আচ্ছা 2.8 তো 2.8 তোমার এখানে টপিক কি, টপিকের নাম কি? স্যার টপিক ওয়াইজ আসলে দেয়া নাই স্যার, আসলে অনুশীলনী থেকে দেয়া আছে স্যার, অনুশীলনী। মানে আমি বুঝলাম না, পেজ নাম্বার কত? 85 স্যার। 85। তো তুমি এখন অনুশীলনীতে তুমি কেন গেছো? আমি তো তোমাকে জিনিসটা বুঝাতে স্যার যে বলতে স্যার চাচ্ছি। বই স্যার হ্যাঁ বর্তমান বর্তমান বইয়ে স্যার টপিক ওয়াইজ সমস্যা দেয়া নাই স্যার, একদম শেষে স্যার অনেকগুলো অঙ্ক করে দেয়া আচ্ছা আছে। তুমি তাহলে প্রবলেমটা বলো, প্রবলেমটা বলো, অঙ্কটা কি বলো। এটা এটা a মনে হয় আমার equals কাছে যেটা আছে to i পুরনো cap, বই। হ্যাঁ হ্যাঁ বলো। a equals to 2 i cap হ্যাঁ plus হ্যাঁ 2 প্রবলেম j বলো, cap, তাহলে নাম্বার বললে হবে না। a ইকুয়ালস টু 2 i cap 2 i ক্যাপ প্লাস 3 j cap 3j ক্যাপ, তারপর minus 5 k cap, -5k ক্যাপ। হ্যাঁ এটা হচ্ছে a, তারপর b equals to b ভেক্টর ইকুয়ালস টু, m i cap ঠিক করে বলো। m i m m i m বললে তো হবে না, m i ক্যাপ, তারপর m i cap 2 j cap plus প্লাস 2 j cap 2j ক্যাপ plus 10 k cap, প্লাস 10k ক্যাপ। হ্যাঁ এরকম বলা আছে। হ্যাঁ, তারপর m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে? আচ্ছা এটা ভেক্টরের গুণফলের সাথে রিলেটেড আর কি। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে, মানে এটা এটা খুবই সহজ অঙ্ক, আমরা এটাকে বলি a ডট বি ইকুয়ালস টু 0। মানে এটা খুবই ইজি প্রবলেম। এখন আমি বলতেছি যে তুমি অনুশীলনীতে কেন গেছো। তুমি ভেক্টরের, আমি তোমাদেরকে খুব স্পষ্টভাবে বলছি যে ভেক্টর গুণের আগ পর্যন্ত সমস্ত উদাহরণ এবং উদাহরণের সমস্যাগুলো নিয়ে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? এখন যদি তুমি প্রশ্নমালায় যাও, প্রশ্নমালায় গিয়ে তো তুমি বুঝবা না যে কোন প্রশ্নটা কোন টপিকের, তুমি এটা পারতেছো না তার মানে তুমি এটা করো নাই। আমি কি এটা তোমাদেরকে বুঝাইছি যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? এটা বুঝাইছি? এটা ডট প্রোডাক্টের অঙ্ক, ঠিক আছে? এটা ডট প্রোডাক্টের অঙ্ক, না এখনো স্যার, আমি তোমাদেরকে ডট প্রোডাক্ট করাই নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, আজকে আমি তোমাদেরকে, যেহেতু তুমি এটা বলছোই, আমি ভেক্টরের গুণফল নিয়ে আলোচনা শুরু করতে পারি। আমাদের এখনকার টপিক হচ্ছে ভেক্টরের গুণ, ভেক্টরের গুণ, ঠিক আছে? আচ্ছা ভেক্টর যেহেতু একটা কোয়ান্টিটি, ভেক্টর কিন্তু একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? ভেক্টর একটা কোয়ান্টিটি, তাই না?
ভেক্টর তো একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটির বাংলা কি? রাশি। পরিমাণ। রাশি। কোয়ান্টিটির বাংলা হচ্ছে রাশি। রাশি কাকে বলে? রাশি কাকে বলে? যাকে পরিমাপ করা যায়, অর্থাৎ যার মান আছে, মান আছে এরকম জিনিসকে আমরা বলি রাশি। এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা বলি মানও আছে, দিকও আছে, কিন্তু এই জিনিসটা আমি ভেক্টরের আলোচনার শুরুতে বলছিলাম, ভেক্টরের মান এবং দিক থাকা মানে হচ্ছে যে দিকটাও আসলে এক ধরনের মান। মানে ভেক্টরের ক্ষেত্রে যেটা কথা সেটা হলো শুধু একটা মান থাকে না, একটা মান দিয়েই প্রকাশ করা যায় না, উই নিড মোর ভ্যালু অর মোর ভ্যালুজ। ঠিক আছে, ভেক্টরকে একটা মাত্র মান দিয়ে প্রকাশ করা যথেষ্ট নয়, আরো মান বলতে হয়, আরো কিছু বলতে হয়, এটা হচ্ছে ভেক্টর। এখন এরকম জিনিস শুধু ভেক্টরই না, এরকম আরো অন্যান্য জিনিস, অন্য জিনিসও আছে যেটা তোমরা পরে জানতে পারবা। আমরা ইন জেনারেল এটাকে টেনসর বলি। এখন টেনসর অনার্স লেভেলে তোমাদেরকে পড়ানো হবে। তো যাই হোক, তাহলে আমরা আপাতত যেটা বুঝবো সেটা হচ্ছে যে ভেক্টর হচ্ছে যার কম্পোনেন্ট আছে, মানে আলাদা আলাদা উপাদান আছে ভেক্টরের। মানে ভেক্টর কি, যেমন আমরা ধরো আমি যদি বলি P23, এটাও এক ধরনের ভেক্টর, এটা একটা রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। কিভাবে আমরা এটাকে এইভাবে করে লিখবো, P = 2i + 3j, অর্থাৎ এটার দুইটা কম্পোনেন্ট i এবং j তে, এই দুইটা কম্পোনেন্টের মান হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ভেক্টরকে প্রকাশ করি। তাহলে ভেক্টর যেহেতু মান সম্পন্ন জিনিস, কাজেই যার মান আছে তার ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করলাম, তাহলে তার ক্ষেত্রে গুণ ব্যাপারটাও থাকার কথা, তাই না? এখন ভেক্টরকে গুণ করলে কি হবে, যেমন p একটা ভেক্টর, আমি ছবি এঁকে যদি দেখাই, মনে করো দুইটা ভেক্টর আমরা আঁকলাম, এটা p ভেক্টর আর এটা q ভেক্টর, p q দুইটা ভেক্টর। এখন আমরা এই দুইটা ভেক্টর এবং এদের মধ্যবর্তী একটা কোণও আছে আলফা, কোনটাও আমরা জানি, যেহেতু ভেক্টরগুলোর দিক জানি, কোণ জানি। এখন এই দুইটা ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে বলা হয় গুণ, এটা হচ্ছে এক ধরনের গুণ, সেটা হচ্ছে p.q ইকুয়ালস টু হলো pq cos আলফা। অর্থাৎ p.q বলতে আমরা, এবং এটা হলো একটা স্কেলার, অর্থাৎ দুইটা ভেক্টরকে গুণ করে আমরা একটা স্কেলার পাবো, কিন্তু গুণের প্রক্রিয়াটা ডিফাইন হয়েছে এরকম ভাবে যে তাদের মান নিতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিতে হবে। এটা হচ্ছে দুইটা ভেক্টরের গুণফল। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি জিজ্ঞেস করতে পারো যে কেন এরকম ভাবে আমরা একটা কোসাইন নিলাম, এরপরে আরেকটা জায়গায় আরেক ক্ষেত্রে আমরা ডট গুণফল, এটাকে আমরা বলি ডট গুণ, ভেক্টরের ডট গুণ, ভেক্টরের ডট গুণ। ডট আর ক্রসের মধ্যে কি তাহলে পার্থক্য আছে? হ্যাঁ, ডেফিনেটলি পার্থক্য আছে। যেমন দুইটা সংখ্যার ক্ষেত্রে 2 × 3 ইকুয়ালস টু আমরা 2 × 3, দুইটা জিনিস একই, ডট দিয়ে আমরা যা বুঝাই ক্রস দিয়েও আমরা তাই বুঝাই, কিন্তু দুইটা ভেক্টরের ক্ষেত্রে ডট দিয়ে আমরা যা বুঝাই ক্রস দিয়ে আমরা তা বুঝাবো না। ক্রস বলতে আমরা অন্য কিছু বুঝবো, সেটা পরে জানবো। তাহলে p.q বলতে আমরা এটা বুঝবো pq cos আলফা। এখন এখানে তুমি অবশ্যই তোমার কোশ্চেন মার্ক থাকতে পারে, কেন এই cos আলফা আমরা কেন আনলাম? আমরা ভেক্টর কোয়ান্টিটি গুলোকে যখন রিয়েল লাইফে দেখি, যেমন রিয়েল লাইফে আমাদের দুইটা ভেক্টর কোয়ান্টিটি, মনে করো ফোর্স বল একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ডি একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, আর বলের কারণে মনে করো বস্তুটার এই দিকে সরণ হচ্ছে, মনে করো এই যে একটা, ওই যে লন রোলার আমরা সামান্তরিক সূত্রের সময় ভেক্টর বিভাজনের সময় এটা নিয়ে আলোচনা করছিলাম, যে এটাকে টেনে টেনে আমি সামনের দিকে আনতেছি, তাহলে বল প্রয়োগ করতেছি আমি এই ডিরেকশনে কন্টিনিউয়াসলি, কিন্তু এটা সরণটা হচ্ছে হলো এই ডিরেকশনে। তো বলের কারণে যখন সরণ হচ্ছে, তো সরণটা বলের দিকে হচ্ছে না, আরেকটা ভিন্ন দিকে হচ্ছে। এখন আমরা এখানে হিসাব করি
এই যে বলটা আমি প্রয়োগ করতেছি, এই বলের কম্পোনেন্ট এই সরণের দিকে কতখানি, এই দিকে কতখানি, তখন এই আলফা কোণটা দিয়ে আমরা হিসাব করি যে এই সরণের দিকে বলটা হচ্ছে এফ কজ আলফা। ঠিক আছে, তাহলে এখন দেখো, যখন আমি এফ কজ আলফা বানালাম তখন এফ কজ আলফা আর সরণ একই দিকের ঘটনা হয়ে গেল, এখানে আর দিকটা আর আলাদা থাকলো না। অর্থাৎ একই দিকে যখন দুইটা জিনিস কাজ করে তখন তারা একটাই স্কেলের উপরে থাকে, তার মানে একই দিকের দুইটা কোয়ান্টিটিকে আমরা গুণ করতেছি। অর্থাৎ পি ডট কিউ বলতে আমরা পি কজ আলফা বলতে পি এর কিউ এর দিকের কম্পোনেন্ট নিয়ে ফেলছি, পি কজ আলফা এটা হচ্ছে পি এর কিউ এর দিকের কম্পোনেন্ট, তার সাথে কিউ কে গুণ করতেছি। তাহলে দুইটা জিনিস যেহেতু একই দিকে, তখন এটাকে আমরা আর ভেক্টর বলতেছি না, তখন এটা হয়ে যাচ্ছে স্কেলার। তখন শুধুমাত্র আমরা এটার মানটাকে কনসিডার করতেছি। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল বলতে আমরা বুঝবো, আমি আবার বলি, মানে এই এক্সাম্পলটা দিয়ে আমি আমার একটা রিয়েল লাইফ রিকোয়ারমেন্ট বোঝালাম যে রিয়েল লাইফে ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, ফোর্সও একটা ভেক্টর। ঠিক আছে, এখন বলের কারণে যখন সরণ হয় তখন আমরা কাজের হিসাব করি না, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি, আমরা এরকম বলি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি, এটা হচ্ছে বলের দিকে সরণ, এটা হচ্ছে ডাব্লিউ। এখন মনে করো বল প্রয়োগ করলাম একটা দিকে, সরণ হলো অন্য দিকে, কিন্তু আমরা বলছি কাজ মানে হলো বল গুণ বলের দিকে সরণ, অথবা সরণ গুণ সরণের দিকে বল। এটাকে আমরা কাজ বলি না, সরণ হচ্ছে এবং সরণের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে। এখন এই বস্তুটা এখান থেকে এইদিকে যাচ্ছে আর বল প্রয়োগ করতেছি আমরা এইদিকে, তাহলে এখন আমরা দেখবো যে আমাদের বলের মানটা এই দিকে কতখানি। তাহলে এই পার্টিকুলার দিকে বলের মান হচ্ছে এফ কজ আলফা, তাহলে এফ কজ আলফাকে আমরা ডি দিয়ে গুণ করলে আমরা রিলেশনটা পাই হচ্ছে, মানে এক্সপ্রেশনটা পাচ্ছি এফ ডি কজ আলফা। এই কথাটাকে আমরা লিখি এফ ডট ডি ইকুয়ালস টু হচ্ছে এফ ডি কজ আলফা। এটাকে আমরা বলি স্কেলার গুণ বা ডট গুণ, ডট চিহ্ন ব্যবহার করি বলে এটাকে আমরা ডট গুণ বলি। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফলকে সংজ্ঞায়িত করা হয় এরকম ভাবে যে পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কজ আলফা। তাহলে পি কিউ কজ আলফা বলতে আমরা বুঝি যে পি কিউ কজ আলফা বলতে আমরা আবার কি বুঝি, দেখো আমরা যদি বলি পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কজ আলফা, তাহলে এটাকে আমরা যেরকম লিখতে পারি পি ইন্টু কিউ কজ আলফা, আবার এটাকে এটাও লিখতে পারি কিউ ইন্টু পি কজ আলফা। এখন দেখো যদি এদিকে পি আর এদিকে কিউ হয়, হ্যাঁ বলো। স্যার বলকে স্যার আমরা স্যার এফ কজ আলফা স্যার কিভাবে লিখলাম? এফ কজ আলফা আমরা বলছি যে এদিকে যে বলটা ক্রিয়া করবে, ঠিক আছে, এদিকে এই বরাবর যে বলটা ক্রিয়া করবে, সেই বলের কারণে সরণ যদি এদিকে হয় তাহলে আমরা দেখব যেদিকে সরণ হচ্ছে সেদিকে বল কত। তাহলে এই বলের লম্বাংশ আমরা সরণের দিকে দিলাম, কারণ বল তো এদিকেও থাকবে কিন্তু এই বলের কারণে কিন্তু সরণ হবে না। আমি বলছি যে এইদিকে একটা ভেক্টর আর এইদিকে একটা ভেক্টর যদি কাজ করে, গত ক্লাসে বলছিলাম যে এইদিকে যদি একটা ভেক্টর আর এইদিকে যদি একটা ভেক্টর কাজ করে তাহলে এই দুই ভেক্টরের কারো উপর কারো কোনো প্রভাব থাকবে না। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব দিকে ক্রিয়া করে তাহলে কেউ কাউকে প্রভাবিত করবে না, এটা পুরোপুরি ভাবে স্বাধীন, এটার সাথে এটা সম্পূর্ণভাবে স্বাধীন, কারণ এই ভেক্টরের দিকে এটার কম্পোনেন্ট হলো cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0, এটার দিকেও এটার কম্পোনেন্ট হচ্ছে cos 90 ডিগ্রি 0। তাহলে এফ এর ডি এর দিকে কম্পোনেন্ট হচ্ছে এফ কজ আলফা। এখন এই এফ কজ আলফাকে ডিসটেন্স দিয়ে গুণ করলে আমরা কাজ পাবো, ঠিক আছে। তো এই কাজের ডেফিনেশন থেকে আমরা ভেক্টরের ডট প্রোডাক্টের ডেফিনেশনের একটা এক্সাম্পল পেলাম আর কি, যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা
সংজ্ঞায়িত করি এরকম ভাবে পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কজ আলফা। ঠিক আছে, যেখানে এটা হবে একটা স্কেলার, এটা আর ভেক্টর থাকবে না, কারণ একই দিকে আমি এদেরকে নিয়ে আসছি। কাজেই যখন দিকের যদি কোনো ভ্যারিয়েশন না থাকে তাহলে আলাদা করে দিকের কনসেপ্টটার প্রয়োজন হয় না, সব একই দিকে, কাজেই এখানে আলাদা করে দিকের কনসেপ্টের প্রয়োজন নাই। তাহলে পি কিউ কজ আলফা বলতে আমরা পি ডট কিউ বুঝি বা পি এবং কিউ এর ডট প্রোডাক্টকে বুঝি। এখন যেটা বলছিলাম পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কজ আলফা, তাহলে পি কিউ কজ আলফাকে আমরা বলতে পারি পি ইন্টু কিউ কজ আলফা অথবা কিউ ইন্টু পি কজ আলফা। এখন দেখো আমরা যদি এখান থেকে এখানে লম্ব আঁকি তাহলে এই অংশটুকু কত বলো দেখি, এটা কিউ, তাহলে এই অংশটুকু কি, এই অংশটুকুকে আমরা কিউ কজ আলফা বলতে পারি না, আর এই সম্পূর্ণটা হচ্ছে পি, তাহলে কিউ কজ আলফা ইন্টু পি। আচ্ছা, যদি আমরা এখান থেকে লম্ব আঁকি এখানে, তাহলে এই অংশটাকে আমি বলতে পারবো পি কজ আলফা। এখান থেকে এখানে লম্ব আঁকলে এটা পি, কাজে এটা ভূমি, কাজে এটা হলো পি কজ আলফা। তাহলে পি কজ আলফা ইন্টু কিউ, তাহলে পি কজ আলফা ইন্টু কিউ আর কিউ কজ আলফা ইন্টু পি দুটা তো সেম, তাই না? এই দুটা সেম, ঠিক আছে। তার মানে এটাকে আমরা বলতেছি যে পি ইন্টু পি এর দিকে কিউ এর উপাংশ, আর এটাকে আমরা বলতেছি কিউ ইন্টু, যেহেতু দিক বলতেছি কাজে এখানে আবার ভেক্টর চিহ্নটা ব্যবহার করব, কিউ ইন্টু কিউ এর দিকে পি এর উপাংশ। এখন এই যে দেখো আমরা বলছিলাম কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণ অথবা সরণ ইন্টু সরণের দিকে বল, জিনিসটা মিলে গেল কিনা। আমরা বলছিলাম কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ অথবা সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। ঠিক আছে, এই উপাংশ কিন্তু লম্বাংশ ওই দিকে, তাহলে এটাকে আমরা বলতেছি ফোর্স ইন্টু ডি কজ আলফা, আর এটাকে বলতেছি ডি ইন্টু এফ কজ আলফা। এই দুটোই হয়ে গেল এফ ডি কজ আলফা। ঠিক আছে, তার মানে যখন কাজ বের করতে হবে তখন আমরা এরকম ডট প্রোডাক্টের মাধ্যমে কাজ বের করব। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখি যে বলছি পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কজ আলফা। এখন এই যে একটু আগে প্রথম দিকে তোমার যে প্রশ্নটা ছিল, দেখো আমরা বলছি পি ইন্টু পি এর দিকে কিউ এর উপাংশ, বা এই উপাংশটাই কিন্তু আসলে আমরা যখন এই দিকে উপাংশটা বের করি এই উপাংশটাই কিন্তু অভিক্ষেপ, না? এই উপাংশটাই হচ্ছে অভিক্ষেপ, তাহলে পি ইন্টু পি এর দিকে কিউ এর অভিক্ষেপ, অথবা কিউ ইন্টু কিউ এর দিকে পি এর অভিক্ষেপ। তাহলে এই যে অভিক্ষেপ বের করা, তাহলে পি এর দিকে কিউ এর অভিক্ষেপ, তাহলে কিউ কজ আলফা বলতে আমরা আবার বুঝবো কি পি ডট কিউ ডিভাইডেড বাই পি। ঠিক একইভাবে পি কজ আলফা বলতে আমরা বুঝবো পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে পি কজ আলফা হচ্ছে পি এর অভিক্ষেপ কিউ এর দিকে, তাহলে পি এর অভিক্ষেপ কিউ এর দিকে মানে ডট প্রোডাক্টকে কিউ দিয়ে ভাগ, আর কিউ এর অভিক্ষেপ পি এর দিকে মানে হচ্ছে ডট প্রোডাক্টকে পি দিয়ে ভাগ। তার মানে এই ডট প্রোডাক্ট যদি আমরা বের করতে পারি তাহলে অভিক্ষেপ আমরা এই ডট প্রোডাক্টের সাহায্যেও বের করতে পারবো। এটা হচ্ছে তোমার অভিক্ষেপের ইয়ে। এখন দেখো পারপেন্ডিকুলারিটি বা লম্ব হওয়ার ঘটনা, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, দেখো
পি পারপেন্ডিকুলার টু কিউ হলে ঘটনা কি হবে? পি ডট কিউ, যেটা বলতেছিলাম যে পি ভেক্টর পারপেন্ডিকুলার টু কিউ হলে আমরা যেটা পাবো, আমরা জানি পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কজ আলফা। তাহলে পি কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে পি কিউ কজ 90 ডিগ্রি। এখন আমরা জানি কজ 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে পি কিউ এর মান যাই হোক না কেন, কজ 90 ডিগ্রি ইকুয়ালস টু 0 হলে এটা হয়ে যাবে 0। তার মানে দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে পি ডট কিউ লম্ব হবে যখন পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু দেখি। আচ্ছা, আর পি প্যারালাল টু কিউ হলে কি হবে? পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস 0 ডিগ্রি। তার মানে ইকুয়ালস টু পি কিউ কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল বা অভিন্ন দিকে হবে, এখানে হচ্ছে অভিন্ন দিক। সমান্তরাল বলতে আমরা অভিন্ন দিক বুঝতেছি। তাহলে দুইটা ভেক্টর অভিন্ন দিকে ক্রিয়া করলে তাদের ডট প্রোডাক্ট হবে তাদের গুণফলের সমান। এখন আমরা একটু ডট প্রোডাক্টের ব্যাপারটাকে আয়াতাকার একক ভেক্টর বলে আমরা যে ভেক্টর গুলাকে সংজ্ঞায়িত করছি তাদের ক্ষেত্রে একটু চিন্তা করি। মনে করো এটা হচ্ছে আমাদের মুসাকে আসো। ইয়েস স্যার। আমি তোমাকে নিয়ে ক্লাসটা কন্টিনিউ করতেছি, এটা রেকর্ড দিব, ওরা পরে দেখতে পারবে। এটা হচ্ছে আই, এদিকে হলো আই, আর এদিকে হলো জে, আর এদিকে হলো কে। ঠিক আছে, আই জে কে। এখন তুমি দেখো আই এর সাথে জে এর কোণ কত ডিগ্রি বলো তো? এই কোণটা কত ডিগ্রি? আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো আই ডট জে ইকুয়ালস টু কি হবে? আয়ের মান কত? আয়ের মান 1 একক, কারণ আই যেহেতু একক ভেক্টর কাজে আয়ের মান হচ্ছে 1 একক। জে এর মান Yes, sir. ইনটু তাদের একক। মধ্যবর্তী কোণের কস। ঠিক আছে, তাহলে আই জে এর মানের গুণফল হচ্ছে 1, আর cos 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে আই ডট জে ইকুয়ালস টু 0। তাহলে আই ডট জে যদি 0 হয়, ঠিক একইভাবে আই ডট কে ইকুয়ালস টু হবে 0, কে ডট জে ইকুয়ালস টু হবে 0। তাহলে বলো তো জে ডট কে ইকুয়ালস টু কি হবে? জে ডট কে, জে ডট Zero-ই তো কেও হবে। 0ই হবে, কারণ জে কে কে জে দুইটাই তো পরস্পর পারপেন্ডিকুলার। তার মানে একক ভেক্টর গুলোর মধ্যে যদি তুমি যে কোনোটার সাথে যে কোনোটাকে ডট প্রোডাক্ট করো তাহলে সেটা হয়ে যাবে আমাদের 0। ঠিক আছে, এখন আমরা এই আয়তাকার একক ভেক্টরের সাহায্যে ভেক্টরের ডট প্রোডাক্টটাকে দেখব। আয়তাকার একক ভেক্টরের আচ্ছা, আয়তাকার একক ভেক্টরের সাহায্যে প্রকাশিত ভেক্টরের আমরা বলছি আয়তাকার একক ভেক্টরের সাহায্যে প্রকাশিত ভেক্টরের ডট গুণফল। এটা কি হবে দেখো, মনে করো এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা তো বুঝছো যে আয়তাকার মাধ্যমে আমরা যে কোনো ভেক্টর এ কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। বি ভেক্টর ইকুয়ালস টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন যদি আমরা বলি এ ডট বি ইকুয়ালস টু কি হবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস
az k cap dot bx I cap plus by j cap plus bz k cap। আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে এই যে ডট গুণফল গুলাও আমরা কি করব, এটার সাথে এটার ডট গুণফল, আবার এটার সাথে এটার ডট গুণফল, এটার সাথে এটার ডট গুণফল, ঠিক আবার এটার সাথে এটার ডট, এটার সাথে এটার ডট, এটার সাথে এটার ডট, তারপরে আবার জেড এর সাথে এটার ডট, এটার ডট, এভাবে। এখন তুমি লক্ষ্য করো, যখন আমি ax I cap এর সাথে bx I cap কে ডট প্রোডাক্ট করব, তখন I এবং I হলো ভেক্টর আর ax bx হচ্ছে স্কেলার, তাহলে স্কেলার দুইটা গুণ হয়ে যাবে নরমাল গুণের মতো, আর ভেক্টর গুলো ডট গুণফল হবে। এখন I ডট I ইকুয়ালস টু কি হবে বলছিলাম, I ডট I ইকুয়ালস টু কি হবে, I এর মান, j এর I এর মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ হলো cos 0 ডিগ্রি, তাহলে এটা রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা এটা জানবো I ডট I ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু k ডট k ইকুয়ালস টু হচ্ছে 1, মানে সেম একক ভেক্টর গুলোর মধ্যে ডট প্রোডাক্ট হবে 1, তাহলে ax bx টা থাকবে আর I ডট I ইকুয়ালস টু 1 হবে। কিন্তু যখন ax এর সাথে আমি এটা ধরবো, j ধরবো, তখন এটা 0 হয়ে যাবে, ax by টা 0 হয়ে যাবে, ax bz টাও, মানে ax by পাবো কিন্তু I ডট যেটা 0 হবে, ফলে এটা থাকবে না, এটাও থাকবে না। ঠিক আবার যখন ay দিয়ে গুণ করব, তখন ay by থাকবে, এবং তখন আবার az bz থাকবে। তার মানে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টটা দেখো, তাইলে এই যে এখানেও দেখো আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, এখানে কোনো ij কে কিছুই নাই। তাহলে আয়তাকার একক ভেক্টরের সাহায্যে প্রকাশিত ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা এইভাবে বের করব। এক্সাম্পল হলো, মনে করো p ভেক্টর ইকুয়ালস টু 4i cap প্লাস 6j cap মাইনাস 9k cap, q ভেক্টর ইকুয়ালস টু 3i cap প্লাস 2k cap, এরকম 3i cap প্লাস 2k cap, যে নাই মনে করো, না থাকতেই পারে। এখন আমরা লিখব p ডট q ইকুয়ালস টু কত হবে, i কে গুণ করতে হবে, যে i এর সাথে i গুণ করতে হবে, মানে i ডট I, তার মানে 4 ইনটু 3, তার মানে 4 ইনটু 3, 4 ইনটু 3, এখানে ক্রস দিলেও কিছু আসে যায় না, 4 ইনটু 3, তার মানে এটা হবে 12, তাহলে p ডট q ইকুয়ালস টু হবে, এখানে হবে 12। তারপরে j এর সাথে j, এখানে j নাই মানে j এর সাথে আসলে 0 আছে, তাহলে পরেরটা হবে 0, তারপরে মাইনাস 9 ইনটু 2, মাইনাস 9 ইনটু 2 হচ্ছে মাইনাস 18, তার মানে p ডট q ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 6, বুঝতে পারছো? তার মানে ডট প্রোডাক্টকে আমরা এইভাবে এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ x কম্পোনেন্ট গুলাকে গুণ করব, y কম্পোনেন্ট গুলাকে গুণ করব, z কম্পোনেন্ট গুলাকে গুণ করব, এটাই হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট। এখন দেখো এই ডট প্রোডাক্টকে আমরা আবার কিভাবে অ্যাপ্লাই করতে পারি। যেমন তোমাকে বললো যে ওই যে একটা অঙ্ক তোমাকে বলছে, তুমি শুরুর অঙ্কটা বলছিলা যে p ভেক্টর ইকুয়ালস টু 2i cap প্লাস 3j cap প্লাস 4k cap, আর q ভেক্টর ইকুয়ালস টু mi cap প্লাস 3j cap প্লাস 2k cap। এখন বললো যে m ইকুয়ালস টু কত হলে p পারপেন্ডিকুলার টু q হবে, ঠিক আছে? m ইকুয়ালস টু কত হলে p পারপেন্ডিকুলার টু q হবে। এখন আমরা ওই যে বলছি যে p পারপেন্ডিকুলার টু q হবে যখন p ডট q ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন লিখব সুতরাং টুয়াইস m প্লাস 9 প্লাস 8 ইকুয়ালস টু 0। বুঝতেছো? টুয়াইস m প্লাস 3 3 9 4 2 হচ্ছে 8 ইকুয়ালস টু 0। তাহলে এই যে দেখো এখান থেকে m এর মান পেয়ে গেলাম। টুয়াইস m ইকুয়ালস টু 17, দ্যাট ইজ m ইকুয়ালস টু 17/2, সরি মাইনাস 17/2। বুঝতে পারছো? বুঝছো ব্যাপারটা? তাহলে এভাবে আমরা ডট প্রোডাক্ট দিয়ে ভেক্টরের দুইটা ভেক্টর পরস্পর লম্ব প্রমাণ করতে পারি। যদি কোনোভাবে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হয়,
তাহলে আমরা বুঝবো যে ভেক্টর দুইটা পরস্পর লম্ব। আরেকটা কাজ যেটা করতে পারি, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, আরো অ্যাপ্লিকেশন আছে, আমি এই অ্যাপ্লিকেশনটা দেখায় আজকে শেষ করব, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা যদিও প্রথম আসার কথা, কিন্তু পরেরটা আমি আগে বলে ফেলছি, মধ্যবর্তী কোণ নির্ণয়। মানে লম্ব হলে তো শূন্য হয়, এটা বুঝলাম, কোণ নির্ণয় এখানে আমরা ডট প্রোডাক্টে ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, আমি একটা এক্সাম্পল করেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর থিওরি না বলে। দেখো, যেমন মনে করা হলো a ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 2k ক্যাপ, সরি 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, b ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এইভাবে a এবং b ভেক্টরের কথা বলা হলো। এখন বলা হলো যে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা লিখবো, ধরি a এবং b এর মধ্যবর্তী কোণ সমান আলফা। তাহলে আমরা বলতে পারবো এখন a ডট b ইকুয়ালস টু কি, ab cos আলফা। আবার a ডট b ইকুয়ালস টু হচ্ছে 4, তারপরে মাইনাস 6, তারপরে এখানে গুণ করলে প্লাস 3। তাহলে 4 মাইনাস 6 প্লাস 3, তাহলে কত হলো 4 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে a ডট b ইকুয়ালস টু 1, আবার a ডট b ইকুয়ালস টু ab cos আলফা। তাহলে এখন আমরা লিখবো, সুতরাং cos আলফা ইকুয়ালস টু কি, cos আলফা ইকুয়ালস টু এই যে a ডট b আর ab, তাহলে cos আলফা ইকুয়ালস টু কি লিখবো বলো, আমরা লিখবো 1 by ab AB। cos আলফা, হ্যাঁ ab cos আলফা ইকুয়ালস টু 1। তাহলে cos আলফা ইকুয়ালস টু 1 বাই ab। এখন a মানে কি, a মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ারের রুট, 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর b মানে কি, b মানে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ারের রুট। তাহলে এই যে cos আলফার মান পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু আমরা বের করতে পারবো না, বুঝতে পারছো? তাহলে এভাবে করে আমরা বের করব। এখন এটার জন্য ফর্মুলা কি, সূত্র সেটা হলো আলফা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই a এর মান ইনটু b এর মান, বুঝছো? আলফা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই a এর মান ইনটু b এর মান। এভাবে করে আমরা সূত্র ব্যবহার করে সরাসরি করতে পারবো, আর যদি ভেঙে লিখে করি তাহলে আমরা এভাবে বের করতে পারবো। তাহলে এইভাবে ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। ঠিক আছে? তাহলে স্যার ab cos আলফা ইকুয়াল 1 এর পর থেকে আরেকবার একটু স্যার বললেন। হ্যাঁ, এই যে ab cos আলফা ইকুয়ালস টু 1, তাহলে জি cos স্যার, আলফা ইকুয়ালস 1 টু এই যে এই a b, তো আসলে a হচ্ছে একটা মান, এই জন্য কোনো ভেক্টর চিহ্ন নাই, b ও একটা মান, মানে এগুলো হচ্ছে গুণ। এখানে আসলে a b এরকম ভাবে না লেখাটা প্রেফারেবল, আমি একটু যদি লিখে ফেলছি, এইভাবে না লেখাটাই, মানে লিখে যদিও, কিন্তু এইভাবে না লেখাটা প্রেফারেবল। সেটা হলো আমরা এইভাবে লিখবো, মান ইন্ডিকেট করে লিখবো a b cos আলফা। ঠিক আছে? তাহলে এখানেও আমরা লিখবো cos আলফা ইকুয়ালস টু a এর মান ইনটু b এর মান। এখন এই মানটা আমরা এইভাবে করে লিখবো। ঠিক আছে? তো এই যে এখান থেকে মানে a ডট b ইকুয়ালস টু ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে এই গুণফল যোগ এই গুণফল যোগ এই গুণফল। তাহলে এখানে a ডট b ইকুয়ালস টু 1, আর এখানে আমরা a ডট b ইকুয়ালস টু ডট প্রোডাক্টের মানে ডেফিনেশন অনুসারে ab cos আলফা। তাহলে এই ab cos আলফা ইকুয়ালস টু 1, তাহলে এরকম। এখন আমরা সরাসরি এইটাও সূত্র আকারে ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে অঙ্কের এক্সাম্পল না দিয়ে, কোনো সমস্যার এক্সাম্পল না দিয়ে যদি আমরা এইভাবে লিখতাম যে a ডট b ইকুয়ালস টু, আমরা পাচ্ছি ab cos আলফা, সরাসরি a b cos আলফা। তাহলে তো আমরা লিখতেই পারি যে cos আলফা ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই a এর মান আর b এর মান, তার মানে আলফা ইকুয়ালস টু, তাহলে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স দিস ওয়ান। বুঝতে পারছো? তাহলে এইভাবে জি স্যার। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার ক্ষেত্রে
এবং দুইটা ভেক্টরকে পরস্পর লম্ব প্রমাণ করার ক্ষেত্রে আমরা ভেক্টরের ডট প্রোডাক্টকে ব্যবহার করতে পারি। এখন মনে করো একটা 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 গাণিতিক সমস্যা আমরা করি। এরকম বলা হলো যে বল F equals to 2i cap plus 3i cap plus 4j cap plus 2k cap নিউটন। অর্থাৎ কোন একটা বল এরকম তিনটা দিকে 3 নিউটন 4 নিউটন 2 নিউটন বল ক্রিয়া করতেছে কোন একটা বস্তুর উপর, ঠিক আছে? আর বস্তুটার সরণ হচ্ছে s ভেক্টর ইকুয়ালস টু 4i cap plus 2j cap। সরণ হচ্ছে এত মিটার। এখন বললো কাজ সমান কত? কাজ w ইকুয়ালস টু আমরা লিখবো f ডট s। এখন f ডট s ইকুয়ালস টু কি হবে? i গুণ হবে, তার মানে 12, আর যে কম্পোনেন্ট গুণ হবে প্লাস 8, কে কম্পোনেন্ট নাই, কে কম্পোনেন্ট 0, তাহলে ওটা হচ্ছে প্লাস 0, তাহলে এত জুল, ঠিক আছে? তার মানে 20 জুল কাজ হবে। বুঝতে পারছো? তাহলে এরকম i যে কে দিয়ে বল এবং সরণ যদি দেওয়া থাকে, তাহলে বল এবং সরণের ডট গুণফল থেকে আমরা কাজও বের করতে পারবো। তো ঠিক আছে, আজকের লেকচারের তোমাদের 3টা পার্ট হবে, কারণ মাঝখানে ইন্টারাকশন হয়েছে, তো এই 3টা পার্টকে জোড়া দিয়ে আমি একটা ভিডিও মেক করে আমি আপলোড দিব। একটু সময় লাগবে আমার, আজকে আমার অন্য ক্লাসেরও ব্যস্ততা আছে, তো আমি বিকালের মধ্যে তোমাদের ক্লাসটা আপলোড দিতে পারবো। তো পরে সন্ধ্যাবেলা আবার পুরো ক্লাসটা দেখবা, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।